সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় বাংলাদেশ কেমন এখন। বাংলাদেশ কেমন এখন। আমাদের সাথে স্টুডিওতে এ বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক, সামরিক এবং রাজনীতি বিশ্লেষক, রাওয়ার চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যখন কথা বলছি আগস্টের শেষ 2024 সালের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েছিল। এই সময়ের মধ্যে আমরা অনেক সরকারের পদক্ষেপ দেখেছি, রাজনৈতিক পদক্ষেপ দেখেছি, অর্থনৈতিক পদক্ষেপ দেখেছি, আন্তর্জাতিক পদক্ষেপ দেখেছি। সংস্কারের প্রশ্নে এখনও সংস্কার চলমান, সংস্কার বিষয়ে আলোচনা হচ্ছে। জুলাই ঘোষণা হয়েছে, জুলাই সনদ হবে, ঐকমত্য কমিশন আলোচনা করছে রাজনৈতিক দলগুলোর সাথে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি আছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এই জন্য যে রাজনৈতিক দলটি বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, গণ অধিকার পরিষদ, তার সভাপতি আহত হয়েছেন। পুলিশ এবং সামরিক বাহিনীর এক ধরনের কি বলবো, বল প্রয়োগই বলতে হবে। সার্বিক পরিস্থিতি যদি এমন হয় তাহলে হাবিবুর রহমান হাবিব তো রাজনৈতিক নেতা, ওনার কাছ থেকে শুনে আছি কেমন বাংলাদেশে আছি এখন আমরা। এই বাংলাদেশ এখন মোটেই ভালো না। বিগত ফ্যাসিস্টের আমলে ভালো ছিলই না, এখন তো ভালো থাকার কথা। এখন একটা অনিশ্চিতের দোলায় আমরা দুলছি। বিগত 15.5 বছর রাতের বেলায় বাসায় যাবো কি বাসার বাইরে থাকবো চিন্তা করতাম। বাসায় শোয়ার পর চিন্তা করতাম কখন একটা ফোন আসে, কখন কাকে ধরে নিয়ে যায়, কখন কার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, কখন কে গুম হয়, কখন কে খুন হয়, এরকম ছিল। এখন গুম খুন এটা নেই, মানে ওই ধরনের নেই। মানে রাজনৈতিক গুম খুন যেটা, সেটা এখন বন্ধ আছে আপাতত। তো রাজনৈতিক পরিস্থিতি আমরা যেটা প্রত্যাশা করছিলাম, এত রক্ত দেওয়ার পরেও, এত আন্দোলন সংগ্রাম করার পরেও, সেটা আমাদের কাছে এখন সেই পর্যায়ে নেই, ভালো নেই। এখন যদি সাম্প্রতিক কিছু ঘটনা বলি, এই ঘটনাবলিটা আসলে আমাদের কাছে টোটালি একটা রং মেসেজ বা অন্য একটা মেসেজ যাচ্ছে বলে আমার কাছে কেন মনে হয়। কয়েকটা ঘটনা ঘটলো। একটা ঘটনা দেখলাম কয়েকদিন আগে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বাসার সামনে যে অশ্লীল ভাষায় বক্তব্য দিল, সেখানে কিছু একটা মেয়ে এবং কয়েকটা ছেলে, এই ভাষাও আমরা উচ্চারণ করতে পারি না, মব মব, এবং তারা সেখানেও নামাজও পড়তেছে। কি তামাশা, কি উপহাস, কি ঘটেছে, ফজু আয় আয়, রাজাকার নিচে দাঁড়ায় আছে, ফজু পাগলা আয়, গান বানাচ্ছে। কোন কি পেলাম আমরা? রাজনৈতিক কিছু ভাষা 5ই অগাস্টের পরে আমাদের সামনে আসতেছে, যেগুলি মুখে উচ্চারণ করা যায় না। এবং গত তার এই মাঝখানে আরেকদিন আবার লতিফ সিদ্দিকী, তারা আবার 71 প্রজন্ম, তারা আবার একটা প্রোগ্রাম করতে গিয়েছিল রিপোর্টার্স ইউনিটিতে, সেখানে একটা ঘটনা। এই ঘটনাগুলো সব কিন্তু বন্ধ করা যেত। এরপরে জাতীয় পার্টির অফিসের সামনে যে ঘটনাটা ঘটলো, এটা বন্ধ করা যেত। যেমন আওয়ামী লীগ 15.5 বছর যে অন্যায় অত্যাচার করেছে, গুম খুন করেছে, ভোটারবিহীনভাবে দেশ চালিয়েছে, এটা একটা টোটাল সহযোগী জাতীয় পার্টি। জাতীয় পার্টির অপরাধ তো দুইটা। প্রথম অপরাধ, তারা 82 সালের 24শে মার্চ একটা সংসদ থাকা কথা, সংসদকে ভেঙে দিয়ে জোর করে ক্ষমতা দখল করেছিল। 9 বছর এই দেশটাকে একদম তছনছ করে দিয়েছিল। অর্থনীতিকে যখন লাস্ট বাজেট ছিল প্রায় 90% বিদেশ নির্ভর বাজেট। প্রথম সেই দীপালি শাহ জাফর জয়নাল দিয়ে শুরু হয়েছিল, সর্বশেষ মাঝখানে সেলিম দেলোয়ার, আফন বসুনিয়া, নূর হোসেন, জিহাদ, সর্বশেষ ডক্টর মিলনের রক্তের মধ্য দিয়ে। এর ভিতরে মজুদ্দিন গেছে, তাজুল গেছে, শাহজাহান সিরাজ গেছে, কত তালিকা অনেক বড়ই ছিল। তারপর চিটাগাং লালদিঘির ময়দানে ওই জাতীয় পার্টির সময় আপনার বিডিআর, তৎকালীন বিডিআর এরা গুলি করে সেদিন প্রায় 25-30 জন হত্যা করেছিল, লাশও কিন্তু দেয়নি। তো এটাতে মহা একটা অপরাধী দল তারা। সেই দলটা আবার 91 সাল পর থেকে বিশেষ সুবিধা নিয়ে এক এক সময় এক একজনের কোলে উঠছে। আর বিগত 15 বছর তো 15.5 বছর এক
চেটিয়াভাবে আওয়ামী লীগকে এই স্বৈরাচার বা ফ্যাসিস্ট হওয়ার মতো জায়গায় নিয়ে গিয়েছিল। তারা সাহসী বা পায় কী করে? আওয়ামী লীগের অফিস যেখানে বন্ধ, এই জাতীয় পার্টি অফিস খোলে কী করে? অফিস খোলার সাহস পায় কোথায়? আমার প্রথম প্রশ্ন হলো এটি। লতিফ সিদ্দিকী প্রজন্ম ৭১ ওখানে তারা মুক্তিযোদ্ধাদের সমাবেশ করতে গিয়েছে। জি, তো সরকারের কাছে মঞ্চ ৭১, মঞ্চ ৭১, তো মঞ্চ ৭১ তারা সেখানে তো ওখানে তারা ভাড়া নিয়েছিল এবং এটা সবাই জানে, সরকারের গোয়েন্দা বাহিনী জানে। তার সরকার গোয়েন্দা বাহিনীর বলে দেওয়া হচ্ছিল যে না, তোমরা ফ্যাসিস্টের সহযোগী হয়ে এখানে মঞ্চ ৭১ করতে আসছো, তোমরা এখানে প্রোগ্রাম করতে পারবে না। তাদের ওই যে যেটা দরখাস্ত করেছিল, দরখাস্ত রিজেক্ট করে দিত, তাহলে তার এই ঘটনাটা কোনো ঘটে না। আমার কথা হলো, মুক্তিযোদ্ধা হলে সে যদি একটা খুন করে, অবশ্যই সেই খুনের বিচারের আওতায় সে আসবে, কিন্তু মুক্তিযোদ্ধা তার ব্যাপারে হয়তো আমরা বিশেষ বিবেচনা করলেও খুন করলে তার তো কোনো মাপ নেই। এখন ওখানে দেখলাম যে একটা মব সৃষ্টি হলো। সেই মবের ওখানে দেখলো যে সিনিয়র মুক্তিযোদ্ধা তাকে কলার ধরে টানছে। এই পরিস্থিতির সৃষ্টি হবে কেন? তার আগেই তো বন্ধুকে দেওয়া যেত। এই অফিসে তার কথা। তারপরে নূর সেখান থেকে মিছিল নিয়ে সেখানে এসেছিল। নূরের দাবি ছিল যে ফ্যাসিস্টের সহযোগী সে কোনো বাইরে থাকবে বা সে কোনো অফিস খোলা রাখবে। এটা তো এটা তাহলে সরকার বন্ধুকে দেওয়া ছিল, তাদের অফিস থেকে তাদের চলে যেতে বলা উচিত ছিল বন্ধুকে রেখে। তারপর যারা ছিল তখন সরকার মাঝখানে দাঁড়ানো ছিল, তা করলো না, মাঝখানে ডিটাডিলি হলো, ইটাইটি হলো, কিছু আহতটা তো হলো। এটা তো এই পরিস্থিতি আমরা প্রত্যাশা করি না। সামনে একটা নির্বাচন হবে, শেষ করি, এটা শেষ করে দিয়ে পরে আমি রাত্রে দেখলাম নূরের উপরে আক্রমণ হয়েছে। কোথায়? সেটা তো দিয়ে এই যে বিজয়নগর এখানে হতো, নূর আহত হতো, তাহলে আমার বক্তব্য অন্যরকম হতে পারত। কিন্তু নূর তার অফিসের সামনে সে সাংবাদিক সম্মেলন করবে, সেখানে গিয়ে তাকে নির্মমভাবে এইভাবে লাঠি পিটা করা, মৃত্যুর কাছাকাছি নিয়ে গেছে। এখন কী হবে জানি না। তার মাথার মানে খুলি ভেঙে গিয়েছে, নাকের হাড় ভেঙে গেছে, আইসিইউতে আছে সে। এইভাবে মারা তো ঠিক না। যেই মারুক না, এই পুলিশ যেভাবে মারলো, সেনাবাহিনীর উপরে আজকে দোষটা আসতেছে। এই সেনাবাহিনী যদি 5 তারিখে সঠিক সিদ্ধান্ত না নিত, তাহলে হয়তো আরও মানুষের জীবন যেত। হয়তো বা একসময় তো সরকারকে যেতেই হবে, ফ্যাসিস্টটা চিরদিন ক্ষমতা থাকে না। কিন্তু অনেক শহীদের তালিকা ছোট করে দিয়ে গেছে সেনাবাহিনী। আজকে তারা কেন বিতর্কের মধ্যে পড়লো? জি, তারা কেন বিতর্কের মধ্যে গেল? কর্নেল এম এ হক। ধন্যবাদ তারেক ভাই। এক ক্রস রোডে বাংলাদেশ এখন। আপনার কেমন বাংলাদেশ, এই প্রশ্নের উত্তর খুব সোজা। এই গল্পটা নিশ্চয়ই শুনেছেন। কোনো খারাপ একটা লোক সারা জীবন মানুষকে ক্ষতি করে গেছে, মানুষকে অন্যায় করেছে, অত্যাচার অবিচার করেছে। মৃত্যুর আগে তার ছেলেকে সে বলছে যে আমার লাশটা এমন জায়গায় কবর দিবি যাতে সবাই সেখানে জুতা মারে, তা অপমান করে, প্রায়শ্চিত্ত করার জন্য। এরপরের কাহিনী আপনাদের জানা আছে। আমি একটা জিনিস ছোটবেলা থেকে আমি বুঝতে পেরেছি, যেহেতু আমার পূর্বপুরুষরা এদেশে যুদ্ধ করে টিকেছিলেন। কাদের বিরুদ্ধে যুদ্ধ? দীর্ঘ 1000 বছর যখন মুসলমানরা এদের শাসন করেছে, এটা কোনোভাবেই হিন্দুত্ববাদীরা মেনে নিতে পারেনি, কোনোভাবেই না। যদিও মুসলমানরা এসেই তাদেরকে সভ্য করেছে, একটা জ্ঞানের আলো জ্বালিয়েছে এই দেশে, এই ভারতে। তারা তিলে তিলে অনুভব করছিল যে কখন এই মুসলিম শক্তিকে ধ্বংস করা যাবে। এই সুযোগটা গ্রহণ করলো 1757 সালে। আমি খুব সংক্ষেপে আপনাকে ব্যাকরণটা বলা উচিত। 1757 সালে এটি কিন্তু আমরা বলি যে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ করেছে, আসলে তা না। এটা হিন্দুত্ববাদীরা পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। ঠিক আছে? এই তারা মুসলমান শাসন অবসান করার জন্য, মুসলিম শাসন অবসান করার জন্য পুরো পাক ভারতে প্রথম শুরু করলো বাংলা দিয়ে। বাংলা দিয়ে শুরু করলো। হাবিব ভাই অ্যাডভোকেট মানুষ, আইনজীবী মানুষ, উনি আরো জ্ঞান রাখেন। আমি একটু সংক্ষেপে বলছি। এই যে তাদের যাত্রা শুরু, দীর্ঘ 200 বছর আমরা বলি ব্রিটিশ শাসন। আমি বলি না, ব্রিটিশদের এত জনবল নাই, ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র যেই সারা বিশ্ব শাসন করার জন্য তারা লাখে লাখে নিয়ে আসবে অ্যাডমিনিস্ট্রেটর। নট এট অল। তারা এই হিন্দুত্ববাদী যারা ব্রাহ্মণ, তাদেরকে দিয়ে পুরো এই উপমহাদেশ শাসন করেছে দীর্ঘ 193 বছর।
193 বছরে ব্রিটিশদের কাছ থেকে তারা শিখেছে কিভাবে এই দেশটাকে মুসলিম শূন্য করা যায়, ইসলাম শূন্য করা যায়, এবং সেই পদক্ষেপের মাধ্যমেই তারা কি তৈরি করেছে, আরএসএস তৈরি করেছে বহু আগে। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং পরবর্তীতে এটা পলিটিক্যাল উইং বিজেপি তৈরি করেছে। এই হিন্দুত্ব পরে ইসকম থেকে শুরু করে অসংখ্য, আপনি আশ্চর্য হবেন তারা কোনোভাবেই পাকিস্তানকে মেনে নেয়নি। আমি সেই ভিডিও কালকে দেখলাম, তারা ইয়েকে আপনার ওই সময়ের ব্রিটিশ যারা হিন্দু ছিলেন আর কি, নেতা ছিলেন, তাদের উপরে সমানে আক্রমণ করেছে সেই সময়, ভাষা দিয়ে, কথা দিয়ে এবং শক্তি দিয়ে। কেন আপনারা পাকিস্তান হতে দিলেন, এই বাংলাদেশকে পাকিস্তান হতে দিলেন কেন? মমতা ব্যানার্জিও এই 3-4 দিন আগে তার বক্তব্যে আমি স্পষ্ট শুনেছি, উনি বলেছেন আমাদেরকে দোষ দিচ্ছেন কেন, সেই সময় কেন আপনারা বাংলাকে 2 ভাগ করলেন? বাংলাকে 2 ভাগ না করলেই হতো। এই যে রেশ, সেই রেশের পরবর্তীতে 71 সালের এই স্বাধীনতা যুদ্ধের সেই কালমিনেশন পয়েন্টে নিয়ে আসার পিছনে ইতিহাস বলে ইন্ডিয়ার 5th কলামিস্টরা এই দেশে কাজ করেছে। হত্যাকাণ্ড তারা কম করেনি, হত্যাকাণ্ড করে নাম দিয়েছে অন্যদের। এইভাবে দেশ স্বাধীন হওয়ার পরে পুরো দেশটা ইন্ডিয়ার হাতে চলে গেল। আজকে এই কথা বলতে দ্বিধা নাই, আমি একটু অবশ্যই আপনার ক্রেডিট দিব শেখ মুজিবুর রহমানকে। তিনি কিন্তু জাতীয়তাবাদী নেতা শুরুতে ছিলেন, তিনি ইন্ডিয়ান বাহিনীকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য পদক্ষেপ নিয়েছেন একদিকে, আরেকদিকে আবার আর্মিকে বন্ধ করে দেওয়ার জন্য, যে মিলিটারি দেশকে স্বাধীন করেছিল তাদেরকে বন্ধ করে দিয়ে তাদের জুতা নাই, মোজা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, বেতন নাই। অন্যদিকে ইয়াং জেনারেশনকে নিয়ে যারা ওই দেরাদুনে ট্রেনিং করেছে ঠিক, কিন্তু দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তাদেরকে নিয়ে তিনি করলেন, ওই মুজিব বাহিনীকে নিয়ে তিনি তৈরি করলেন পুরো জেআরবি, জাতীয় রক্ষী বাহিনী। তাদেরকে ট্যাঙ্ক থেকে শুরু করে আধুনিক সবকিছু দেওয়া হলো, তখন টাকার অভাব দিলেন। এই যে শুরু হলো দ্বিচারিতা দিয়ে 3.5 বছর কিন্তু এই দেশটা ইন্ডিয়ার অন্তরালেই ছিল, ইন্ডিয়ার হাতেই ছিল। সেই সময় হাজার হাজার লোককে হত্যা করেছে শেখ মুজিব। এই যে ইন্ডিয়ান শাসন শুরু হলো, সেই শাসনটা থেকে মুক্ত করলেন কে এসে? মিলিটারি অফিসাররা যখন বিদ্রোহ করলো, বিদ্রোহ করে দেশের প্রয়োজনে দেশের মানুষ এবং সেনাবাহিনী কিন্তু তখন সেই আমাদের জিয়া স্বাধীনতার ঘোষক তাকে ক্ষমতায় বসালেন। জিয়াউর রহমান এসে যখন পুরো দেশের অবস্থা চেঞ্জ করা শুরু করলেন, ইন্ডিয়ার সেটা সহ্য হলো না। সেই একই প্রক্রিয়ায় ইন্ডিয়া তাকেও হত্যা করলো। জিয়াউর রহমানকে হত্যা করার একটা মানুষও বাংলাদেশে ছিল না, আদার দেন দোজ ফিউ মোটিভেটেড, ডিমোটিভেটেড, এবং সেই সাথে অবশ্যই ইন্ডিয়ান চরেরা ছিল জিয়াউর রহমানকে হত্যার সাথে, শুধু মিলিটারি অফিসাররা নয়। যদি তদন্ত করতেন ঠিক মতো অবশ্যই বের হয়ে আসতো। যাই হোক, আমি মূল কথায় আসি। এই হাসিনা দীর্ঘ 16 বছর সে দেশ চালায়নি, টোটাল 21 বছর কত মাস সে দেশ চালিয়েছে, আগের টার্ম সহ। এটা পুরোপুরিভাবে ইন্ডিয়ার একটা সরকার এই বাংলাদেশে বসিয়েছে। আপনি যেমন পাঠান না রাষ্ট্রদূতের মতো সেই দেশটা চালিয়েছে। হেন কোনো অবিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, দেশকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা ছিল না, যেটা শেখ হাসিনা বাস্তবায়ন করে নাই দেশে। দেখেন 5ই আগস্টের আগে কিন্তু এত দল, এত পথ, এত মত দেখেননি। বিএনপি এবং জামাত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এই দেশে। আর কেউ হয়েছে? হয় নাই। এই দুটো দল সর্বশক্তি নিয়ে যদি মাঠে নেমে প্রথমতই এই ফ্যাসিস্টদেরকে উচ্ছেদ করতেন তারা, তাহলে দেশের এই অবস্থা হতো না। আপনি ধরেন এই ঘরটা আচ্ছা আসছে না এইটা না বলে যাব না আমি, হাবিবুর রহমান হাবিবের ভাগে কম পড়ে যাবে। আপনি যদি আগুনটা পুরোপুরি না নিভিয়ে আগুনের সামান্যতম একটু রেখে দেন, সেটা থেকে আবার পুনরায় আগুন জ্বলবে। সেই আগুন তো নিভায় নাই, সেই আগুন তো রয়ে গেছে। হাবিবুর রহমান হাবিব, সেই আগুন কতখানি রয়েছে বা এখন কতখানি জ্বলেছে? এখন আগুন তো জ্বলছে, জ্বালার লোকে, ম্যাচটা মাল লোকে, সেটা তো খুঁজে বের করতে হবে নাকি? জি, তা আমি যেটা দেখেছি, আমরা বিএনপির কথা আমি বলবো, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলতেন, আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলতেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে সেদিন 5 লক্ষের উপর মানুষ রাস্তাঘাটে পড়ে থাকবে। 15 লাখ, আমি কম করেই বলি, এবং রাস্তায় লাশ পড়ে থাকবে, রক্তের গঙ্গা বয়ে যাবে, প্রতিনিয়তই তারা বলতেন। মানে ছিল এই, তাহলে ক্ষমতা আমরা হস্তান্তরই করবো না।
এটা হলো কথা ছিল, মূল মন্ত্রী ছিল সেটি। তো 5 তারিখে যখন সরকার পতন হলো তখন আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের কাছে মেসেজ দিলেন। আমি তো একটা জেলার আহ্বায়ক, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক, ম্যাডামের উপদেষ্টা, পাশাপাশি ওর দায়িত্বটা উনি আমাকে দিয়েছেন যে আপনার বোনকে ওরা অসম্মান করতে পারে, আপনার ভাইকে গুম করতে পারে, বাবাকে মেরে ফেলতে পারে, আপনার ঘর জ্বালিয়ে দিতে পারে, পুকুরে মাছ ধরে নিতে পারে, আপনার বাড়ি ছাড়া করতে পারে, সম্পদ লুট করতে পারে, তারপরও আইন হাতে তুলে নেবেন না। অক্ষরে অক্ষরে আমরা পালন করেছি, একটা লোকও মারা যায়নি। অথচ তার পরপরই আমরা দেখলাম সে তারেক রহমানই হয়ে গেল টার্গেট। কথায় কথা তারেক রহমান, কথায় কথা তারেক রহমান। বিদেশ থেকে তারেক রহমানকে বলা কী বলতেছে, হাবলু হাবলু খাম্বা, হাবলু খাম্বা বাংলাদেশে যাবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তারপরে বলতেছে, বিশেষ করে আগের থেকেই বলছে, এর ভিতরে পুরনটা একটা ঘটনা ঘটলো। তারেক রহমান শ্বাসমুদ্র 13 নদী পার, হঠাৎ করে দেখলাম হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সে পথে। টিনের চালে কাওয়া তারেক রহমান মাইয়া নাকি একটা বাজে কথা বলছে, চাঁদা উঠে পল্টনে চলে যায় লন্ডনে। আমার ভাই রক্তলাল যুবদলের ঘোড়ার সাল কি একটা বাজে স্লোগান। তারপর 1, 2, 3, 4 তারেক রহমান পিঠে মার নাকি আরেকটা বাজে স্লোগান। এইটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য বলেন তো আপনার? তারপরে এই স্লোগান কারা দিচ্ছে? এই স্লোগান দিয়েছে এই সবাই, এই আন্দোলনের সময় যারা ছিল, যারা ঐক্যবদ্ধ আমরা ছিলাম, এর ভিতরে জামাত আছে, এর এনসিপি আছে, আদার্স আছে। আমি তাদের আমি নিজ চোখে দেখেছি তাদের স্লোগান দিতে। এইটাকে জামাতের নাম ডাক্তার মাসুদ, সেই স্পষ্ট বক্তব্য দিচ্ছে গিনিজ বুকে বাংলাদেশের নাম উঠবে, সেই সাথে বাংলাদেশের বিএনপি নামক চাঁদাবাজ বিএনপি নামক একটা দলের নাম উঠবে। পৃথিবীর সব দেশে সরকার পতনের জন্য বিরোধী দল আন্দোলন করে, বাংলাদেশে বিএনপি ক্ষমতা দেওয়ার আগেই চাঁদাবাজ বিএনপির বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মাঠে নেমেছে। আওয়ামী লীগকে 5ই আগস্ট বিতাড়িত করেছে। বিএনপি যদি মাপ না আসায় বিএনপিকে দেশ থেকে বিতাড়িত করা হবে। আপনি বলেন, এই কথা বলতে পারে? কার কাছে মাপ চাইবে? এই যে জামাতের কাছে, এই যারা ওই যে টিনের চালে কাওয়া তারেক রহমান মায়া নাকি বাজে স্লোগান, তাদের কাছে। এইটা কি মানা যায়? 5 তারিখ পর হঠাৎ করে তারা বলে বসলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি, যে ক্যান্ডিডেট বলে বসলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি। আপনি বলেন। এবং এদের সাথে ছাত্রলীগের যারা সাধারণ কর্মী তারা এদের সাথে আছে। ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, এরাও তো ছাত্রলীগ। তিনি নিষিদ্ধ হলো না, এরা পালায়ও গেল না, এদের বিরুদ্ধে ব্যবস্থা হলো না, আবার তারা নির্বাচন করতেছে। তারপর কি বলেছে শুনেছেন? এই ছাত্র ওই যে ভিপি ক্যান্ডিডেট বলেছে ফ্যাসিস্ট খুনি জিয়া, চাঁদাবাজ খুনি তারেক রহমান এবং এতিমের টাকা আত্মসাৎকারী বেগম খালেদা জিয়া। তার দলের পক্ষ থেকে কেউ কেউ ভোট চায়, এই ধরনের সে একটা বক্তব্য একদম স্পষ্ট। এটা বলতে পারে যে নিজের ছাত্রলীগের খাতায় নাম আছে, তার ওই খাতা খুঁজে পাওয়া যাবে। তা আমি একজন প্রশাসনকে বলছি যে এদেরকে গ্রেপ্তার করতে হবে। নির্বাচন তো করার প্রশ্নই ওঠে না। ভিডিও ফুটেজ আছে এদের, এই যে হেলমেট বাহিনী ছিল না, বিভিন্ন মেরেছে, ছাত্রীদের উপর নির্যাতন করেছে, এইসব এরা। এই শিবিরে যারা ছাত্রলীগের ভিতরে ওরা ঢুকেছিল এবং ঢাকা কলেজ থেকে দেখেছেন না, বুলেটপ্রুফ জ্যাকেট পেয়েছে, হেলমেট পেয়েছে, কারা? এদের কাছেই ছিল। এরাই তো তারা। সেখানে বিএনপির সাথে বিরোধ করে, যে বিএনপির কারণেই এর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অনেক কথা শুনতে হয়েছে, ম্যাডাম খালেদার কথা শুনতে হয়েছে, আরও শুনতে হবে। তা এখন সেই সময় গোলাম আজম দেশে আসতে পেরেছিল কখন? ৭৫ পরেই তো এসেছিল। জিয়া রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা তখন এসেছিল। জিয়া রহমানের সময় জামাত ইসলামের নামে তারা নির্বাচন করে, আইডিয়াল নামে নির্বাচন করেছে। কিন্তু ম্যাডাম খালেদা জিয়া তাদেরকে 91 সালে কিছুটা ছাড় দিল, তারাও কিছুটা ছাড় দিল, 18টা সিট পেল, 2টা আসন দিল, সংরক্ষিত আসন নেওয়ার পরে সরকার গঠন করলো বিএনপি। আবার দেখেন 94 সালে আওয়ামী লীগ আন্দোলন করতে গেল, তত্ত্বাবধায়ক সরকার দাবি নেই। আন্দোলন করে কি রেজাল্ট হলো? 3টা আসন পেল। বিএনপি কিন্তু একাই 116 আসন পেয়েছিল এবং অনেকগুলি কাছাকাছি 2000, 3000, 500 ভোটের ব্যবধান হারা ছিল, আরও হয়তো 20টা 30টা। তো এখন আমরা যাইনি। তারপরে এই যে ছেলেরা, আজকে দেখলাম একটা ছেলে বলছে, নাম বললে এদের ই করতে চায় না, বিএনপিকে আলটিমেটাম দিয়ে দিয়েছে। বলেন তো, এরা বিএনপির নেতাদের বিরুদ্ধে কথা বলে, এরা মহাসচিবের বিরুদ্ধে কথা বলে,
এরা সালাউদ্দিনকে নিয়ে উপহাস করে, এটা কি? বিএনপি এর বিষয়ে কথা বলছে কি? বিএনপি বল না, বিএনপি তো বলেই না, বিএনপি তো এগুলো কথা বলেই না। বিএনপি তো সহনে তারেক রহমান তো সবাইকে বলে দিয়েছে না, ওরা যা বলে বলুক, আপনি চুপ করে থাকেন। আমি ওই জন্য সিদ্ধান্ত নিই, আমি একটা কথা বলেছিলাম। এখন আমি মনে করছি আমার নেতা যখন চায় না, তখন আমি ওইটা বলে মিষ্টি পাঠাই দেবো। যে বেশি বিএনপি গালাগালাজ করবে, আমার পাবনার ভালো মিষ্টি আছে, সেই মিষ্টি তাদের বলে মিষ্টি খাও, তাও গালাগালি করো না। এই যে অবস্থা চলে যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে? মিষ্টি খেয়ে মুখ বন্ধ রাখবেন? হ্যাঁ, মিষ্টি খায় মুখ বন্ধ রাখো। গালাগালি করলে মানে কোনো আমি তো কোনো খারাপ ভাষা বলি না। আমি একটা ভাষা বলেছিলাম, সেটা খারাপ না, ভাষা খারাপ না। আমি দন্ত স উচ্চারণ করি না, ছয়শ উচ্চারণ করি না, কিছু উচ্চারণ করি না। তারপর ওই জন্য বলছে ঠিক আছে, কোনোটাই উচ্চারণ করবো না, মিষ্টি পাঠাতে দেবো। এখন আপনি শেষ করি, এখন সেই বিএনপি দোষটা কী বলুন তো? এবং এখানে কি বলল, এখানে এইসব ছেলেরা এমন এমন কথা বলে, এবং শেষ পর্যন্ত ধরেন জামাত ইসলামের সাথে আমাদের দ্বন্দ্ব হবে কেন বলেন তো? তারেক রহমানের সাথে বৈঠক হলো, সফল বৈঠক হলো প্রধান উপদেষ্টার। এনসিপি পর্যন্ত কিন্তু আপনি ঐক্যবদ্ধ কমিশনের মিটিংয়ে গেছে, জামাত গেল না। তার বললো কি, তারেক রহমান কে, তার সাথে বলবে কেন, কেন যত বিবৃতি হবে, কেন তারেক রহমানের সাথে কেন সাংবাদিক সম্মেলন হবে, এই যে কথাগুলি বলে কোন জায়গায় নিয়ে গেল। এখন ধরেন শেষে এসে নির্বাচন তারিখ হয়ে গেছে, এখন তারা বলে চরমানায় স্বাধীনতা বিরোধী একটা দল, অস্বীকার করার উপায় আছে? চরমানায় কি বলতো যে কমিউনিস্টরা যদি দেশ দখল করে নেয় এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে একদিন, জামাত যদি এই দেশ দখল করে তাহলে কোনোদিন এই দেশে আর ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আবার তারা আমির হামজা আবার বলছে খাই কি, মানুষকে টাকা নিয়ে খায়, এখন আবার সব মিল হয়ে গেছে। আচ্ছা, আসবো আপনার কাছে আসবো। রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং অনৈক্য বিষয়ে কথা শুনবো। এম এ হক, অনেকগুলো কথা শুনলাম আর কি অনৈক্যের। সেখানে তিনি বলছেন যে বিএনপির পক্ষ থেকে অনৈক্য সৃষ্টির চেষ্টা নেই, বিএনপি বরং চুপ আছে। আপনি যে ঐক্যের কথা বলছেন, তিনিও সেই ঐক্যের কথা বলছেন। অনৈক্য কোন জায়গা থেকে আসছে সেই কথাগুলো তিনি বলছেন। তাহলে ঐক্য কোথায় বা কীভাবে হবে? আমি এবং হাবিব ভাই, আপনি যদি সারা রাত ডিসকাশনে যাই, শেষ হবে না। এই ডিসকাশনে শেষ নাই। পক্ষে বিপক্ষে, যদি আজকে আমি না হয়ে আমার জায়গায় জামাতের একজন থাকতো, তাহলে এই আলোচনা দীর্ঘায়িত হতো, রাত গড়াতো, শেষ হবে না। আমাদের যে স্পিরিট, একটা স্বাধীন দেশ, এদেশের আপামর জনসাধারণ শান্তিতে থাকবে, সুখে থাকবে, নিরাপদে থাকবে, এটা খুব বেশি চায় না এই দেশের মানুষ। যে দেশের মানুষ 90% হলো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, আর যারা 10% ধনাঢ্য হয়েছে এই গরিবের ধন চুরি করে, ব্যাংকে টাকা রাখে আমার মতো মধ্যবিত্ত, আপনার মতো মধ্যবিত্ত, আর সেখানে বিলাসবহুল জীবন যাপন করার জন্য লোন নিয়ে পায়ের জুতা থেকে শুরু করে পাঁজরের চিপ পর্যন্ত সেই লোনের টাকা দিয়ে খেয়ে তারা ধনাঢ্যে পরিণত হয়। এই সাধারণ মানুষের কথা বলার কেউ নেই, রাজনীতিবিদরা সেটা বলেন না। আজকে পুরো জাতির চরিত্রকে, এটাকে পুরো আমি মনে করি যতক্ষণ না পর্যন্ত চারিত্রিক দিকটাকে, নৈতিক দিকটাকে আমরা মূল্যায়ন করে একে সঠিকভাবে মেরামত করতে না পারি, বদলাতে না পারি, আমি জানি না কি অপেক্ষা করছে আমাদের। আমরা কেন একবারও চিন্তা করি না প্রত্যেকের যার যার স্যাক্রিফাইস করতে হবে, টলারেন্স থাকতে হবে, টলারেন্স। তারেক রহমান সাহেব বারবার বলছেন সবাই আমরা মিলেমিশে থাকব। সেই মিলেমিশে থাকার চিন্তা থেকে সকলেরই উচিত অগ্রসর হয়ে স্যাক্রিফাইস করা। আমি আমার কিছু স্বার্থ ত্যাগ করি, কিছু স্বার্থ তুলে ধরি যেটা জনগণের পক্ষে যাবে। কিন্তু তা আজকে হাবিব ভাই যদি বলেন, আমি বেশি দূরে যাব না হাবিব ভাই, কিছু কিছু এলাকায় যারা অবৈধ অর্থের মালিক, যারা বিভিন্ন সময় ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা, শত কোটি টাকা না, গাড়ি বাড়ি, বিদেশে বাড়ি, ছেলে মেয়েদের সেই হারামের অর্থ দিয়ে লেখাপড়া করিয়ে বিশাল জীবন যাপন করেছে এবং পরবর্তী ইলেকশনের জন্য সেই টাকা জমিয়ে রেখেছে, এখন তারা চাঁদাবাজিতে নেমেছে। আমার চোখের সামনে হচ্ছে, আমার চোখের সামনে হচ্ছে। এক একটা এলাকায় পোস্টার, বিলবোর্ড, যেটা সম্পূর্ণ নিষিদ্ধ, একটা জায়গা পাবেন না, 1 ইঞ্চি জায়গা পাবেন না আপনি আপনার একটা পোস্টার লাগবেন।
এবং তারা অঘোষিতভাবে ঘোষণা করে দিয়েছে আমার এলাকায় আমি ছাড়া আর কেউ রাজনীতি করতে পারবে না। এটা তো বাস্তবতা, এটা অস্বীকার করতে পারবেন। আমি যদি প্রমাণ সহ দেখাতে পারবি, এরকম অসংখ্য জায়গা হচ্ছে। আজকেও এক নেতাকে দেখলাম এই গাজীপুরে, আরো অনেক নেতাকে নিয়ে যাদের সেই চরিত্র রয়ে গেছে এখনো, ফেসিবাদী চরিত্র, তাদেরকে নিয়ে ঘোষণা করেছে এলাকায় অন্য কেউ রাজনীতি করতে পারবে না। এই জন্য কি আমাদের জুলাই আন্দোলন হয়েছিল? হাবিব ভাই, আমরা কেন তাদেরকে দমন করতে পারছি না? পুলিশও ভয় পায়, পুলিশকে বলে দিয়েছে আমরা ক্ষমতায় আসছি, আমার কথা শুনতে হবে। উপজেলা ইউএনএকে বলছে আমরা ক্ষমতায় আসছি, আমাদের কথা শুনতে হবে। যত চাঁদাবাজি আছে, পুরো সেক্টরে চাঁদাবাজি করছে, জমি দখল করছে, মাদক ব্যবসা উস্কায় দিচ্ছে, এই জিনিসগুলো তো হচ্ছে দেশে। এটা কি অস্বীকার করতে পারবো? এটা কারা করছে? তাদেরকে কেন আমরা আইডেন্টিফাই করি না? যে কথাগুলো বলেন ছোটখাটো কথা, আজকে জনগণকে কেন রক্ষা করতে পারছে না? একটা লোক বিদেশ থেকে আসলো, তার নামে মামলা দিয়ে দিচ্ছে ওই আওয়ামী লীগের নামে, তুই আওয়ামী লীগ। একদিকে মামলা দিচ্ছে, আরেকদিকে গিয়ে বাসায় লোক পাঠাচ্ছে, যদি এই মামলা থেকে বাঁচতে চাও টাকা দাও। অসংখ্য কয়টা উদাহরণ চান হাবিব ভাই? হাজার হাজার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, হাজার হাজার সাধারণ মানুষ আজকে পথের ভিখারি হচ্ছে, হাজার হাজার মানুষের জমি দখল করে সেখানে বালু ভরাট করে হাউজিং ব্যবসা চালাচ্ছে, বাজারে চাঁদাবাজি করছে, ঘাটে চাঁদাবাজি করছে। আমরা কি এই দেশ চেয়েছিলাম 5ই আগস্টের পরে? কারা করছে? কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? কয়জন নেতাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে? তারা দুদকের মামলা থেকে মুক্ত হয়ে যাচ্ছে টাকা খরচ করে। তাদের যারা জেল হয়েছে, জুলুম হয়েছে, তারা নিজেরও বলতে পারে না আমার সোর্স অফ ইনকাম কি। তারা কেন আজকে এত শক্তি নত্তা নিয়ে মাঠে নেমেছে? তাদের বিরুদ্ধে কেউ কথা বললে রাতের বেলা তাদেরকে পেটানো হয়। আবার সেই ঘর তৈরি করেছে, যে ঘরে নিয়ে দল বেঁধে পিটায়। আমার কাছে ছবি আছে, দেখাতে পারবো। এই কথাগুলো আজকে যদি আপনাদের মতো সিনিয়র রাজনীতিবিদরা সব কিছুর ঊর্ধ্বে উঠে শুধু মানবতাকে চিন্তা করে, মানবিকতাকে চিন্তা করে, দেশের মানুষ, সাধারণ মানুষের কথা চিন্তা করে। আমি জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, আমি বুঝি এই দেশের সাধারণ মানুষের অধিকার, যে জন্য এই দেশের মানুষ স্বাধীন করেনি এই দেশ, সেটা কেন করতে থাকবে? শুধু কিছু সংখ্যক লোকই উপভোগ করবে, কিছু সংখ্যক লোকই বৃত্ত বৈভব নিয়ে আরামায়েশ করবে, আস্ফালন দেখাবে, যাকে ইচ্ছা তাকে কষ্ট দিবে, জুলুম করবে, নিপীড়ন করবে। 5ই আগস্টের আগে তো এটা কল্পনা করিনি। আজকে কেন একজনের বিরুদ্ধে আরেকটা স্লোগান? এটা দায়িত্বকার নেতাদের বসা, তাদের মধ্যে কেন বীরত্ব? আজকে উদাহরণ দিতে হয়। ধরেন আমি এক রাজনীতিবিদ, আমি জাস্ট উদাহরণ দিই। আমি সেক্রেটারি জেনারেলকে সেদিন বললাম, এক রাজনীতিবিদ, মহাশক্তিধর রাজনীতিবিদ, আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, হাত বাড়িয়ে দিলাম, সে মুখটা ঘুরিয়ে আরেকদিকে তাকায় রইল, হাতও মিলালো না। এটা কি সৌজন্যতা? এটা কি সৌজন্যতা? আপনার নামে কি লিখে দিচ্ছে হাবিব ভাই যে আপনার এলাকায় আপনি ছাড়া বিএনপির রাজনীতি আর কেউ করতে পারবে না? এটা কি আপনাকে সাপকপলা দলিল দেওয়া হয়েছে যে আপনাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান লিখিয়ে তো দিয়েছেন যে আমি হাবিবুর রহমান হাবিব ছাড়া এই এলাকায় অন্য কেউ বিএনপির রাজনীতি করতে পারবে না? আসবো আপনার কাছে হাবিবুর রহমান। আমরা গোড়ায় যেতে হবে ভাই, গোড়ায় যেতে হবে। হাবিবুর রহমান হাবিব, আপনার কথা ঠিক আছে, গোড়ায় যাব। যে কথাটা বললেন ওই কথাটার সাথে আমি দিব। 5 তারিখের আগে এটা ছিল না, তার মানে আগে আওয়ামী লীগ আমলে ভালো ছিল। না না না, আমি এটা কিন্তু বলি নাই, আমি এটা বলি না, আগে তো এটা হয়নি। কথা বলবো জান হাবিব ভাই, আমি বলছি 5 তারিখের পরে কি আমরা এটা চেয়েছিলাম? না, 5 তারিখের পরে আমরা এটা মোটেই চাইনি। ভাই হাবিব ভাই, আমি একজন মানুষ, যে মানুষ দিনে দুপুরে এই দেশে বসে, হাবিব ভাই আপনি সাক্ষী, আপনি যুদ্ধ করেছেন। আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে এমন কোন কাজ নাই যেটা আমি করি নাই। বিং ইন দ্য ক্যান্টনমেন্ট, আপনি দেখেন শত শত ভিডিও পাবেন। আচ্ছা, শেষ হোক হাবিবুর রহমান, আপনার কাছে আসবো। আমি ওই কথা বলতে পারি না। আপনার কাছে আসবো, হাবিবুর রহমান হাবিব কথা বলে নি। আমি এটা বুঝেছি, আমি এটা বলি না, ওইটা না বললে ঠিক আছে, ওইটা বলা যাবে না, কারণ তখন বিএনপিরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সব এলাকা ছাড়া হয়েছিল, অন্য দলও ছিল। বিএনপির বিরুদ্ধে জুলুম নির্যাতনটা বেশি হয়েছে, সেটা বলে। এখন আপনি যেটা বললেন সব জায়গায় হচ্ছে এমন না, আবার সব জায়গায় একেবারে হচ্ছে না তাও না। আমি এটা প্রচণ্ড বিরোধী
আমার নেতা পরিষ্কার করে বলেছেন, যার জন্য অনেকে শোকজ করতেছে, অনেকে বহিষ্কার করতেছে তো তারপরে থামতেছে না। আমাদের নেতা এমনভাবে বলছেন যে মামলা দিতে বলছে, থানায় মামলা ধরে দিতে বলছে, দল থেকে বহিষ্কার করতেছে। আমাদের নেতারা আমার দলের পক্ষে থেকে মামলা দেওয়া হচ্ছে, কিন্তু প্রশাসন ধরতেছে না। যে বললেন প্রশাসনের ওই ভয় আছে, আর প্রশাসনের ব্যাপারে এখানে প্রশাসনের এখানে ব্যাপার হচ্ছে কিছু না। প্রশাসন আগে যে প্রশাসন ধরেন 10 কাপ চা খাইত, এখন সে তার দাবি 50 কাপ চা। এটা আপনি চা দিয়ে উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিলাম, হয়েছে তো তাই। এটা কি থানায় মামলা দিতে গেলে আপনার চা খাওয়াতে হবে, আবার আপনার প্রতিপক্ষ আসলো, সে 2 কাপ চা খাওয়ালো, তারটাও নিয়ে নিল। অনৈতিকতার শীর্ষে চলে গেছিল দীর্ঘ 15.5 বছর। প্রশাসন ধরেন 100% ভোটকে কাস্ট হয়, সেখানে প্রিজাইডিং অফিসে লিখে দিচ্ছে 100%। রিটার্নিং অফিসে প্রশ্ন করে নেই, প্রধান নির্বাচন কমিশন প্রশ্ন করে না যে এই 100% ভোট কাস্ট 105% তো হয়েছে ভাই। সেটাই তো বলতেছে যে কীভাবে হয় এই যে জিনিসটা গেল। এখন এই কথাটা আপনাকে বলে যে আমাদের দলে কিছু কিছু জায়গায় যেহেতু নির্বাচন হবে, যেমন জামাত ইসলামের 300 আসনই প্রায় ঘোষণা করে দিচ্ছে তারা, আমাদের থেকে আরও 6 মাস আগে সব জায়গায় তারা জামাতের প্রার্থী অমুক বিলবোর্ড টানানো হয়েছে। আমরা কিন্তু ওদিকে যাইনি। আমাদের কিছু কিছু থাকে যে দল, বড় দল নির্বাচনকে নিয়ে অনেক প্রার্থী থাকে, আমাদের দল কিছু কিছু বলে দিয়েছে। যারা আমার পাবনা 5টা আসন, 5টা আসনের ব্যাপারে উনি প্রাথমিকভাবে বলে দিয়েছেন এরা নির্বাচন করবে। আমি যদি জেলা বিএনপির আহ্বায়ক, আমার কাছে উনি আমার সাথে আলোচনা করেছেন, আমি সঠিক তথ্যটা তার কাছে তুলে ধরেছি, এইটা হলে এইটা, এই হলে এই অবস্থায়, তো তখন এইটা হলো, তাহলে তো এইটাকে বলে দেন, সে প্রস্তুতি নিক। তারপরে এখানে বিরোধিতা করতেছে, তো আমি আমার ওখানে বিরোধিতা করতেছে। আমি অন্য না, অসুবিধা কোথায় তা না, অসুবিধা আছেও। তার কারণ এই যদি ইনি নির্বাচিত হন কথার দ্বারা, তাহলে তুমি হয়তো একটু ব্যাকফুটে চলে যাবে, তার কাছের লোকগুলি আগে যাবে, কিন্তু তুমি সিটটা হারালে তো রাজনীতি হারা যাবে, এভাবে বোঝানোর চেষ্টা করতেছে। এখন আমি একটা কথা আপনাকে বলে যে তারেক রহমান ইনশাল্লাহ দেশে তো আসবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সে আসলে বিএনপি করলে তারেক রহমানের কথার বাইরে যে বিএনপি করা যাবে না, কাউকে খাতির করবে না, যেই হোক না কেন, যেই হোক না কেন, কারুর খাতির নাই। যারা করছেন না, সমস্ত ভিডিও ফুটেজ এখন সমস্ত মোবাইলে গোয়েন্দা বাহিনীর কাছে আছে, তারা কিন্তু ছাড় দিবে না। আর তারা যখন ছাড় দিবে না, তখন দলের পক্ষ থেকে তারা সুপারিশও পাবে না। আমরা শেষ করব। হ্যাঁ, এই জন্য বলি যে সব বাদ দিয়ে এখনো বিপদ আমাদের কাটেনি, নিজেরা কামড়ি না করে মহা বিপদের ভিতরে আমরা না পড়ি, সবার কাছে আমরা সেই আহ্বান থাকবে। ধন্যবাদ আপনাকে। এমি হক 1 মিনিট কথা বলবেন। আমি শুধু একটা কথাই বলবো সকল রাজনীতিবিদদের, যারাই করেন, আপনারা যদি সত্যিকার অর্থেই এই কথাটাই বিশ্বাস করেন যে ব্যক্তির সাথে দল বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই স্লোগানটা প্রত্যেক রাজনৈতিক দলের, শুধু এই আদর্শটাকে যদি বিশ্বাস করে, তাহলে সত্যিকার অর্থে সেই রাজনীতিবিদ কোনো খারাপ কাজ করতে পারে না। ধন্যবাদ কর্নেল অবসরপ্রাপ্ত এম এ হক, হাবিবুর রহমান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।